আপনি যমুনায় বসে বাংলাদেশে হাজার হাজার মানুষ হত্যা হয়েছে, ঘর বাড়ি অগ্নি সংযোগ সৃষ্টি হয়েছে। আপনি যমুনাতে বসে কি করেন? ডক্টর ইউনূস পালাতে পারবেন? কোন জেলখানায় আপনি থাকবেন এখনই নির্ধারণ করেন, সময় খুব কম। শেখ হাসিনার সঙ্গে শি জিনপিং এর কথা বলিয়ে দেওয়া হয়। তার মানে শি জিনপিং এর সঙ্গে শেখ হাসিনার কথা, এর মধ্যে ভারত, রাশিয়া, চীন তিনটে মিলে বাংলাদেশের শেখ হাসিনার সঙ্গে কথা বলে তাকে সমর্থন যোগাচ্ছে অ্যাক্টিভলি। বিবিসি বাংলা আজকে একটি স্টোরি করেছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে তার পুত্র সাজিদ ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে মোটামুটি চূড়ান্ত পরিকল্পনা করেছেন যে তাদেরকে শীর্ষ নেতৃত্বে আনবেন, এবং এটি ভারতের কংগ্রেসের রাহুল প্রিয়াঙ্কা মডেল হিসেবে অনেকে দেখছেন। হঠাৎ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন এক ঘোষণা দিলেন যা পুরো সমীকরণ পাল্টে দিল। তিনি জানালেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারলে বিএনপিও নির্বাচনে অংশ নিতে পারবে না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস পালাতে পারবে না, সে পালানোর কোনো জায়গায় খুঁজে পাবে না, এবং তাকে কোন জেলে রাখা হবে, কোন কারাগারে রাখা হবে সেটা যেন সে দেখে রাখে। প্রিয় দর্শক, এমনটাই বলেছেন জাতীয় পার্টির মহাসচিব। দর্শক মন্ডলী, এছাড়াও তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা একটু পরেই আপনারা দেখতে চলেছেন। এছাড়াও দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ভারত, চীন, রাশিয়া একজোট হয়ে কাজ শুরু করে দিয়েছে। গতকাল সাবেক প্রধানমন্ত্রীর সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টা ওয়াজির দোভালের একটা বৈঠক হয়। প্রিয় দর্শক, বিশ্লেষকরা বলছেন সেই বৈঠকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর একটা ফোন আলাপ হয়। দর্শক মন্ডলী, সেই ফোন আলাপে আসলে কি কি কথা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চীন কি ভূমিকা পালন করতে চলেছে তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো এক একে সবগুলো ভিডিও। তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সারা বাংলাদেশের মানুষকে এই জাতীয় পার্টির নেতৃত্বে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সূচনীয় পতন, তার চেয়ে বহুগুণ, তার চেয়ে আরো অধিক পতনের জন্য অপেক্ষা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। আপনি যমুনায় বসে বাংলাদেশে হাজার হাজার মানুষ হত্যা হয়েছে, ঘর বাড়ি অগ্নি সংযোগ সৃষ্টি হয়েছে, আপনি যমুনাতে বসে কি করেন? জাতি 18 কোটি মানুষ আপনার কাছে জবাব, আপনার কাছে জানতে চায়, আপনি এই যমুনায় বসে কি এই মব সৃষ্টি করার জন্য কি আপনাকে যমুনায় বসিয়েছে? আমরা শেখ হাসিনার প্রথম দেখেছি, আমরা অচিরেই ডক্টর ইউনূসের প্রথম আমরা দেখব। সীমানা অতিক্রম হয়ে গিয়েছে ইউনূস সরকারের। কোন জেলখানায় থাকবেন আপনি? আমার মনে হয় শেখ হাসিনা পালাইতে সক্ষম হয়েছে, ডক্টর ইউনূস পালাতে পারবেন। 18 কোটি মানুষ ডক্টর ইউনূসকে পালাতে দিবেন। 18 কোটি মানুষ কাছে এই জবাব দিতে হবে। কোন জেলখানায় আপনি থাকবেন এখনই নির্ধারণ করেন, সময় খুব কম। বলে গেলাম ওনার সময় খুব কম। এই দৃশ্য বাংলাদেশের মানুষ সহ্য করছে না। জাতি এই শাসন ব্যবস্থার অবসান চায়। আমার মনে হয় ডক্টর ইউনূসের নেতৃত্বের সরকার অবিলম্বে পদত্যাগ করে 18 কোটি মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে এই সেনাবাহিনীর কাছে এই দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব দিয়ে তিনি পদত্যাগ করেন। আমরা বিশ্বাস করি না ডক্টর ইউনূসের নেতৃত্বে কোন সুষ্ঠু সকল দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশের হতে পারে। এটা 18 কোটি মানুষ কেউ বিশ্বাস করে না। সুতরাং আপনি ক্ষমতা স্বেচ্ছায় ছেড়ে দেন, আশা করা যায় বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমা করতে পারবে। আর যদি ক্ষমতা আপনি না ছাড়েন তাহলে আপনার পরিণতি শেখ হাসিনার মতো হবে না, তার চেয়ে ভয়ানক হবে। বাংলাদেশের মানুষ আপনাকে প্রতারক বলে, বের হয়ে প্রত্যেকটা মানুষ আপনাকে প্রতারক বলে। আপনার তো বয়স হয়েছে, আপনি কি বলবেন না? আপনি কি প্রতিজ্ঞা করেছেন যে 18 কোটি মানুষকে ধ্বংস করে
ডক্টর ইউনূস সাহেব আপনি মৃত্যুবরণ করবেন, তাই নাকি? সুতরাং এই স্বাধীনতার সূর্য সন্তানেরা এই দেশকে স্বাধীন করেছে রক্ত দিয়ে, লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে ৭১ স্বাধীন হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব, আমাদের যে কোনো মূল্যে এই সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। এই আহ্বান জানি আপনাদের কাছে, বিনয়ের সাথে আহ্বান জানি যে এই মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের মুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের কোথাও আর মব সন্ত্রাস হবে না, এই লক্ষ্য নিয়ে জাতীয় যুব সংহতি, ছাত্র সমাজ সহ জাতীয় পার্টির সর্বস্তরের নেতা কর্মীরা জীবন দিয়ে চাপিয়ে পড়বেন। 18 কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আজকে রাত্রিবেলা অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠক আছে। সেই বৈঠকটা গতকালকে হয়েছে। গতকালকে হওয়ার পর সেই বৈঠক থেকে একদম শি জিনপিংকে ধরা হয়। শি জিনপিংকে ধরে এবং শেখ হাসিনার সঙ্গে শি জিনপিং এর কথা বলিয়ে দেওয়া হয়। তার মানে শি জিনপিং এর সঙ্গে শেখ হাসিনার কথা এবং পুতিনের সঙ্গে শেখ হাসিনার এর আগের বারের কথা সবকটা মিলিয়ে আপনি যদি ধরেন, এর মধ্যে ভারত, রাশিয়া, চীন তিনটে মিলে বাংলাদেশের শেখ হাসিনার সঙ্গে কথা বলে তাকে সমর্থন যোগাচ্ছে অ্যাক্টিভলি। এবং তার ফলে হচ্ছে কি, ভবিষ্যতে খুব শিগগির একটা দেখবেন বাংলাদেশে একটা ভূ রাজনৈতিক পরিবর্তন একটা আসতে চলেছে বলে আমার ধারণা। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাকে যে মিটিং এ কি কথা হলো। দেখুন, এই সমস্ত মিটিং এর কোনো কথা কিছু জানা যায় না। এর আগে পুতিনের সঙ্গে যখন মিটিং হয়েছিল, সেই মিটিং এর সমস্ত কিছু দস্তাবেজ একদম ক্লাসিফাইড করে দেওয়া হয়েছিল। আজকেও আশা করছি সমস্ত যা হয়েছে গতকালকের কথাবার্তা, সেগুলো ফাইল বন্দি করে সেই ক্লাসিফাইড ডকুমেন্টের মধ্যেই চলে যাবে। ক্লাসিফাইড ডকুমেন্টের মধ্যে যে কথা চলে যায় সেটা একেবারে পেটে বোমা মারলেও কারোর পেট থেকে বেরোবে না। ফলে এই খবর কোনোভাবেই বাইরে বেরোবে না। তবে এই মিটিং যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ এই মিটিং এর মধ্যে দিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভারত, রাশিয়া, চীন তিনজনে মিলে বাংলাদেশে একটা সুস্থিরতা আনার জন্য একেবারে উঠে পড়ে লাগবে। সেক্ষেত্রে এই যে ইউনূস সরকার যে এখন রয়েছে, সেই ইউনূস সরকার কিন্তু কোনোভাবেই চীনের সমর্থন পাবে না। অনেকটা মানে তাদের বিশ্বাস ছিল যে তারা হয়তো শি জিনপিং এর সরকারের হয়তো সমর্থন পেতে পারেন এবং প্রথম সমর্থন দিবেন বলে শি জিনপিং ঠিকও করেছিলেন। কিন্তু পরবর্তীকালে গত 13 মাসে এরা যে সমস্ত কাণ্ড করেছে তাতে এটা পরিষ্কার হয়ে গেছে এই দেশে শান্তি শৃঙ্খলা কোনোদিন বজায় হবে না। তাছাড়া এই সন্ত্রাসবাদ প্রসঙ্গে শি জিনপিং এবং পুতিন বুঝে গিয়েছে যত সন্ত্রাসবাদীদের পায়ের তলায় উনি চেপে রেখে দিয়েছিলেন শেখ হাসিনা, সেই সন্ত্রাসবাদীদের ইনি এসে আমাদের ইউনূস এসে সমস্ত মুক্তাঞ্চল করে দিয়েছে এবং তারা সমস্ত বাংলাদেশ জুড়ে দাপাদাপি শুরু করে দিয়েছে। ফলে বাংলাদেশে একটা উত্তপ্ত পরিস্থিতি, একটা ঘোলাটে একটা রাজনৈতিক ব্যবস্থা। এর মধ্যে ডক্টর ইউনূসের ওপরে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে। ডক্টর ইউনূস এখান থেকে পালাবার এখন পথ খুঁজছেন। কোনো মতে এখন বিএনপিকে ঘাড়ে চাপিয়ে এখন পালাবার চেষ্টা করছেন। কিন্তু বিএনপিকে ভারত সাফ জানিয়ে দিয়েছে যে আপনারা যদি ক্ষমতা দখলের চেষ্টা করেন তাহলে ভারতবর্ষ সমর্থন করবে না এবং ভারতবর্ষ, চীন এবং রাশিয়া তাদের মতো করে ব্যবস্থা নেবে। ফলে কি ব্যবস্থা সেটা আঁচই করতে পারছেন। এখন আমি বলেছিলাম একটা কূটনৈতিক স্তরে একটা আগে চেষ্টা করা হবে। কূটনৈতিক স্তর যখন ব্যর্থ হয়ে যাবে তখন, যেমন প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রেই, ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রেও দেখুন আপনি মানে কূটনৈতিক স্তরে কিন্তু প্রচুর আলোচনা হয়েছে গত 1.5 বছর ধরে, মানে যুদ্ধ আরম্ভ হওয়ার 1.5 বছর আগে। কিন্তু কোনোভাবেই এই ন্যাটো থেকে জেলেনস্কি পিছিয়ে আসেনি এই আমেরিকার মতোতে। আর আমেরিকা সমস্ত জায়গায় গন্ডগোলটা লাগিয়ে দিয়ে তারপর নিজে কেটে পড়বে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে এখন কেটে পড়ছে আস্তে আস্তে। বাংলাদেশে খুব শিগগির দেখবেন যে আমেরিকার কোনো ছায়া থাকবে না। কারণ যখনই এই 3 দেশ মিলে আমেরিকাকে চেপে ধরবে তখনই আমেরিকা দেখবেন ছেড়ে দেবা কেড়ে বাঁচি বলে আমেরিকা পালিয়ে যাচ্ছে। আমেরিকা এমনই তার চরিত্র। ফলে আমেরিকার উপরে কোনো বিশ্বাস নেই। আমেরিকা পা ওঠালো বলে অলরেডি সেই প্রসেসটা শুরু হয়ে গিয়েছে। কারণ নইলে পরে ভারত কোনোদিনই আমেরিকার পক্ষে কোনো কথা বলবে না। সেই ক্ষেত্রে এখন শেখ হাসিনা তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছে এই 3টি দেশ এবং আমার যা আন্দাজ তাতে মনে হচ্ছে খুব শিগগির, হয়তো সেপ্টেম্বর মাসে বা সেপ্টেম্বরের শেষের দিকে অথবা তার হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে তার মধ্যে বাংলাদেশের ব্যাপারে একটা স্থায়ী সমাধান খুঁজে পাওয়া যাবে। এবং গতকালকের মিটিংয়ে অনেকক্ষণ ধরে কথা হয়েছে শেখ হাসিনার সঙ্গে। বোঝাই যাচ্ছে এগুলো এখন তো মানে আধুনিক যুগ, গুগল ট্রান্সলেটারের মাধ্যমে সমস্ত কথাবার্তা হয়। ফলে তারা যত পূর্বের যত জটিলতা ছিল,
মানে মানসিক দূরত্ব ছিল সেইগুলোকে কাটিয়ে তারা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছেন সম্পর্ককে। এই হচ্ছে আপনার এখন আপডেট। এই আপডেটের ব্যাপারে আর নতুন কোনো খবর যদি আমার কাছে আসে তাহলে বড় অবশ্যই আপনাদের কাছে আমি শেয়ার করব, কিন্তু এখনো পর্যন্ত এর বাইরে আমার কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই। ফলে আমি আপনাদের এই লেটেস্ট আপডেটের বেশি কিছুই দিতে পারবো না। বিবিসি বাংলা আজকে একটি স্টোরি করেছে, যে স্টোরিতে বিবিসি বাংলা বলবার চেষ্টা করেছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে মোটামুটি চূড়ান্ত পরিকল্পনা করেছেন যে তাদেরকে শীর্ষ নেতৃত্বে আনবেন, এবং এটি ভারতের কংগ্রেসের রাহুল প্রিয়াঙ্কা মডেল হিসেবে অনেকে দেখছেন। আমি আগেই বললাম যে বিবিসি আজকে এমন একটি স্টোরি প্রকাশ করেছে, মূলত আমি সেই স্টোরিটার রেফারেন্সে এবং স্টোরিটার আলোকে স্টোরিটার ছায়া অবলম্বনেই আমি আমার আজকের এই কন্টেন্টটি করছি। বিবিসি বাংলা বলছে 1981 সালের 17 মে থেকে আজ পর্যন্ত, মানে একটানা 44 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা। কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন সেই সাকসেশন প্ল্যান বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসের কোনো পর্যায়ে তিনি প্রকাশ্যে মুখ খোলেননি বা ঠিক কি ভাবছেন তাও কোনো আভাস দেননি। অনেক পর্যবেক্ষক মনে করেন গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো একটা বড় দলের সংগঠন যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, সেটারও একটা বড় কারণ ছিল এই দুর্বলতা। আমি শুরুতেই বললাম যে আমার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার প্রতি ক্ষোভ, দুঃখ বা হতাশা ছিল যে তিনি সেকেন্ড ম্যান থার্ড ম্যান তৈরি করেননি, যার কারণে গত বছর 5 আগস্ট ক্ষমতাচ্যুত হবার পরেই আওয়ামী লীগ নেতৃত্ব আসলে দিশেহারা হয়ে যায় যে কে ধরবে হাল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দলটির কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করে রেখেছে। বস্তুত শেখ হাসিনা উপস্থিত না থাকলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়েও চূড়ান্ত অস্পষ্টতা। এখন গত 1 বছরেরও বেশি সময় ধরে ভারত সরকারের অতিথি হিসেবে ভারতের মাটিতেই অবস্থান করছেন শেখ হাসিনা, যেখানে তার গতিবিধি, দলের নেতাকর্মীদের সঙ্গে মেলামেশা সব ব্যাপারেই অনেক কড়াকড়ি আছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আর খানিকটা পরিস্থিতির চাপেই তাকে এখন উত্তরাধিকারের এই অমীমাংসিত বিষয়টি ফয়সালা করার দিকে নজর দিতে হচ্ছে। এছাড়া এই চলতি সেপ্টেম্বর মাসেই তিনি 78 বছর পূর্ণ করবেন, ফলে বয়সেরও কিছুটা তাগিদ তো অবশ্যই রয়েছে। বিবিসি বাংলা জানতে পেরেছে শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই দুজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববিরও। এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেলটা অনুসরণ করছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলে মেয়েকে নিয়ে ঠিক সেটাই করতে চাইছেন দলীয় সভাপতি। এদিকে মাত্র মাস 2 আগেও দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল ডিরেক্টর পদে ছিলেন সাইমা ওয়াজেদ পুতুল, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃপক্ষ তাকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর পর শেখ হাসিনার কন্যা এখন পুরোদস্তুর রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। অন্যদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এখন মার্কিন নাগরিক ও আমেরিকার স্থায়ী বাসিন্দা। তবে মায়ের পর দলের প্রধান মুখ ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দেশ বিদেশের মিডিয়াকে সাক্ষাৎকারও দিচ্ছেন ঘন ঘন। কিন্তু সাইমা ওয়াজেদ পুতুল যেহেতু মায়ের সঙ্গে একই শহরে ও একই টাইম জোনে রয়েছেন, শেখ হাসিনাকে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন অনেক বেশি। অনলাইনে মায়ের দেওয়া ভাষণের খসড়া তৈরিতে, কর্মসূচির ক্যালেন্ডার স্থির করাতেও সাহায্য করছেন। এমনকি বাইরের দর্শনার্থীদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি দেখা করার ক্ষেত্রে যেহেতু বিধিনিষেধ আছে, তাই সেই কাজটাও এখন অনেকাংশেই সাইমা ওয়াজেদের ওপর বর্তেছে। গত 2 মাসে তিনি বেশ কয়েকবার এরকম বৈঠকও করেছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে, তবে তারা নাম প্রকাশ করতে চাননি। ফলে বলা যেতেই পারে শেখ হাসিনা এখন ধীরে ধীরে অনেক দায়িত্বই ছেলেমেয়ের ওপর ছেড়ে দিয়েছেন বা দিতে বাধ্য হচ্ছেন। শেখ হাসিনার এই সাকসেশন প্ল্যান নিয়ে বিবিসি বাংলা ভারতে ও ভারতের বাইরে অবস্থানরত বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছে। তারা অনেকেই দলীয় নেতৃত্বে এই রাহুল প্রিয়াঙ্কা মডেল অনুসরণ করার বিষয়টি নিয়ে অবহিত এবং বিবিসির কাছে সেটি নিশ্চিতও করেছেন। কিন্তু এই বিষয়টি আওয়ামী লীগের ভেতরেই এতটাই স্পর্শকাতর একটি ইস্যু যে তারা কেউই এটি নিয়ে অন রেকর্ড মুখ খুলতে চাননি। প্রশ্ন হচ্ছে যে কেন এখন রাজনীতিতে এলেন সাইমা ওয়াজেদ পুতুল? এই প্রশ্নের সহজ উত্তর হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তাকে ছুটিতে পাঠানোর পর শেখ হাসিনা কন্যার কাছে এছাড়া আর কোনো বিকল্প অপশন ছিল না। তো দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।